সত্তরের দশকের গোড়ার দিকে খেলা পাগল একদল মানুষের হাত ধরে পথ চলা শুরু হয়েছিল দেশের ক্রীড়া সাংবাদিকতার, যাদের একটা বড় অংশই কোনো না কোনোভাবে সরাসরি সম্পৃক্ত ছিলেন বিভিন্ন খেলাধুলার সঙ্গে। পত্রিকার এক কলাম কিংবা বড়জোর দুই কলাম জায়গা মিলত খেলার সংবাদের জন্য। ৮০ দশকের শেষ ভাগে এসে একদল স্বপ্নবাজ তরুণ চেনা সেই গণ্ডি বদলাতে কলম ধরেন। ক্রীড়া সাংবাদিকতা পায় নতুন প্রাণ, তাদেরই একজন ফরহাদ টিটো। দৈনিক আজকের কাগজ পত্রিকা দিয়ে যার ক্যারিয়ার শুরু হয়েছিল, ক্ষুরধার লেখনীর সঙ্গে সাহিত্যের অপূর্ব মিশ্রণে পাঠককে মুগ্ধ করে রাখেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক, দৈনিক প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়ায় পদচারণা, যিনি গেল প্রায় দেড় দশকে ইলেকট্রনিক মিডিয়ার ক্রীড়া সাংবাদিকতার বিবর্তন দেখেছেন। এনটিভির ক্রীড়া সম্পাদক নাসিমুল হাসান। এই তিনজন গরিমা মানুষ স্যাটারডে নাইট স্পোর্টসের আমাদের আজকের অতিথি। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক বুঝতেই পারছেন আমাদের আজকের আয়োজনে একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। ক্রীড়া সাংবাদিকতার বিবর্তন, এই ট্যাগলাইন নিয়ে আমরা কথা বলবো এবং পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রাকিব। শুরুটা করতে চাই টিটু ভাইকে দিয়ে। টিটু ভাইয়ের অবশ্য একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ডও বলতে হয়, তিনি এখন প্রবাসী মানুষ, কানাডাতে অবস্থান করছেন। এই প্রায় দীর্ঘ সময়, আপনি যেই সময়টার কথা আমরা বলছিলাম যে ৮০ দশকের শেষ ভাগ আর এখন ২০১৫, এই সময়টার মধ্যে স্পোর্টস জার্নালিজমের কি কি রূপান্তর আপনি দেখলেন? আচ্ছা, তা আমার এই সময়টার মধ্যে আসলে আপনি যেটা শুরুতে উল্লেখ করেছেন যে আমার ক্যারিয়ার শুরু আজকের কাগজ দিয়ে, এটা আসলে দৈনিক পত্রিকার জগতে আমার ফুল টাইমার হিসাবে প্রবেশ। তার আগে আমরা ছোট্ট একটি পরিবর্তনের ব্যাপার ছিল বোধহয় ক্রীড়া সাংবাদিকতায়, সেটি হচ্ছে আমি সাপ্তাহিক বিচিন্তা নামের একটি জনপ্রিয় পত্রিকা ১৯৮৭ সালে, তা দিয়ে আসলে আমার আত্মপ্রকাশ। তখনই কিন্তু আমরা, যদিও সাপ্তাহিক পত্রিকার ফরম্যাটটা দৈনিক পত্রিকার সঙ্গে যায় না, তারপরেও সেটি প্রচণ্ড জনপ্রিয় একটি কাগজ ছিল। সেখানে আসলে প্রথম কিছু একটা করতে চেয়েছিলাম, নতুন কিছু। তখন জ্ঞান কম ছিল, অভিজ্ঞতা কম ছিল, কিন্তু সাহস, স্বপ্ন সবটুকুই ছিল যে আমরা নতুন কিছু করব। সেখানে একটি নতুনভাবে খেলার লেখার মধ্যে অনেক কিছু ঢুকিয়ে মিশেল দিয়ে, যেমন সেখানে ক্রাইম থাকতো, সেখানে পলিটিক্স চলে আসতো, সেখানে কখনো অর্থনীতি চলে আসতো। অল্প করে হলেও সামগ্রিক রিপোর্টিং শুরু করার চেষ্টা করলাম এবং সেটি মানুষ খুব ভালোভাবেই গ্রহণ করলো, সাপ্তাহিকে যা পাঠক ছিল তার মধ্যেই। তারপরে দৈনিকে যখন এলাম, আপনি যেটা উল্লেখ করেছেন এর মধ্যে, যে ৯১-তে নতুন ধারার সাংবাদিকতা নিয়ে এসেছিল যে কাগজটি আজকের কাগজ, আমি সেখানকার অন্যতম প্রধান একজন সাংবাদিকতায়, এবং আমার সঙ্গে উৎপল শুভ্র আছেন, উনিও ছিলেন সেই সময়টা। আমরা আসলে একই স্বপ্ন দেখেছিলাম একই সঙ্গে। তো যাই হোক, তো সেই সময়টায় যে ধারাটা আমরা শুরু করেছিলাম, আজকে সেটি অবশ্যই প্রতিষ্ঠিত ধারা। ক্রীড়া সাংবাদিকতা এখন অনেকটাই শক্তিশালী অবস্থানে আছে, অনেক বেশি, এবং যারা ওই জায়গাটা নিয়ে গেছেন তার মধ্যে একজন তো এখানে বসা আছেন, এই দুজন, দদুলকেও আমি আনছি ইলেকট্রনিক মিডিয়ার দিক থেকে। তো এখন আর আমি বলবো না যে ক্রীড়া সাংবাদিকতা ঠিক আগের জায়গাটা রয়ে গেছে, অনেক এগিয়েছে। কিছু কিছু জায়গায় হয়তো এখনো কাজ করার সুযোগ আছে, ওগুলো বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো, কারণ আপনি থার্ড আই হিসেবে নিশ্চয়ই এগুলো আরো ভালো দেখছেন। সুব্রতা, আপনার গল্পটা আমরা জানি, আমরা যারা খুব কাছ থেকে আপনাকে জানি, যে আপনি যখন পড়াশোনা করছিলেন তখনই টুকটাক লেখনি, বাট মেইন স্ট্রিম আমরা জানি যে আপনার আসলে প্রকৌশলী হওয়ার কথা ছিল, কিন্তু ক্রীড়া সাংবাদিকতা এবং বাংলাদেশের লিডিং ডেইলির এখন স্পোর্টস এডিটর। একটু যদি বলেন প্রেক্ষাপটটা। প্রথমেই বলি, আমার পরিচয় যেটা দিলেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক, সেটা ঠিক কিনা জানি না, যদি ঠিক হয়েও থাকে এটা আসলে সম্ভব হয়েছে টিটো ভাই বিদেশ চলে যাওয়ায়। টিটো ভাই মাঠ ছেড়ে দেওয়া যাওয়ায় হয়তো আমার পক্ষে খুব ইজি হয়েছে। সত্যি কথা বলে, আমি টিটো ভাইয়ের ভক্ত ছিলাম বলতাম কি, এখনও ভক্ত, মানুষ টিটো ভাইয়েরও ভক্ত। আর বিচিন্তার কথা যেটা বললেন, বিচিন্তা ওয়াজ মানে ওইটা একটা অন্য ব্যাপার ছিল। মানে যেটা বললেন, আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, আমার বয়স তখন 19, 20, 21, তখন বিচিন্তা, এই এরশাদ, সব কিছু মিলিয়ে একটা অন্য তারুণ্যের একটা ব্যাপার ছিল। তো এবং টিটো ভাইরা ছিল, সেটার একটা আইকনিক একটা ছিল, শুধু স্পোর্টস না, বিচিন্তার প্রতিটা ক্ষেত্রে এরকম কিন্তু ছিল। তো বিচিন্তা একটাই মনে করি বড় একটা বিপ্লব। এবং আমার কেন যেন মনে হয় যে আজকের কাগজে যে একটা, আজকের কাগজ যদি বলি, ওইটার 1 বছর পরে ধারাবাহিকতায় ভোরের কাগজ যদি বলি, যদি আজকের কাগজ তারপরে অনেকদিন ছিল, কিন্তু এক ধরনের জিনটা চলে এসেছিল ভোরের কাগজ। তো ওইটা যদি বলি, আমরা কেন যেন মনে হয় যে ওই আধুনিকতার বীজটা মনে হয়
বিচিন্তাতে, সেটা বিচিত্রা ধরেন একটা অনেক বড় জায়গা একটা ছিল ম্যাগাজিন হিসাবে, সেটা একটা অন্য ওয়াইডার ইয়েতে হয়তো আরও বেশি ইম্প্যাক্ট ছিল। কিন্তু বিচিন্তার যে একটা তারুণ্যের যে দুর্বিনীত সাহস, টিটু ভাই যারা বলছিলেন যে হয়তো জ্ঞান কম ছিল, বুদ্ধি কম ছিল, কিন্তু জ্ঞান বুদ্ধি কম ছিল বলেই বোধ আমরা কিছু জিনিস করতে পেরেছি। কারণ আর যেটা প্রকৌশলের ক্ষেত্রে বললেন ওই জ্ঞান বুদ্ধির সঙ্গে রিলেটেড, যে আমি আসলে কখনোই প্রফেশনাল ক্রীড়া সাংবাদিক হতে চাইনি, এবং চাইনি বলে আমার জন্য খুব ভালো হয়েছে। কারণ আমি এই কারণে এটা এইভাবে করতে হয়, এটা এইভাবে করার নিয়ম, এটা এইভাবে না করলে হবে না, এই জিনিসগুলো আমি কখনো বদার করতাম না। আমার কাছে অ্যাজ এ রিডার আমার কাছে মনে হয়েছিল যে এই জিনিসটা টিটু ভাইয়ের ক্ষেত্রে যেটা, যে আমি পাঠক হিসেবে পড়ে আসছি এবং যারা লিখছেন তারাও নিশ্চয়ই, আমি যেটা মনে করি প্রত্যেকটা প্রজন্মের অবদান আছে। আজকে জামান ভাইরা শুরু করেছিলেন একটা জায়গায় নিয়েছেন, পরে প্রজন্ম তার এক জায়গায় গেছে, তারা একটা জায়গায় হয়তো নিয়ে যাওয়ার পরে আমরা আরেকটা জায়গায় যেতে পেরেছি। তাদেরকে আমি করছি না যে প্রত্যেকের জায়গায় 50-এর দশক হইলে আমি জামান ভাইয়ের মতো লিখতে পারতাম কিনা কে জানে। আমাদের সময় হয়তো জামান ভাই শুরু করলে হয়তো আমাদের মতো লিখতেন, কেউ না কেউ করতেন। তো আমার যেহেতু ওই সুযোগটা ছিল, আমার মনে আছে যে তারুণ্যের দুর্বিনীত সাহস, যেটাকে প্রকারান্তরে বেয়াদবিও বলতে পারেন। আমার মনে আছে একটা কি এটা লিখেছিলাম, একজন বললো যে এটা তো এইভাবে হয় না। তাই বললাম এটা হয় না মানে, বলি যে এটা তো নিয়ম এইভাবে হয় না। তাই বললাম এই নিয়মটা যে করেছে সে আমাদের চেয়ে প্রতিভাবান, এটার প্রমাণ কি, এটাকে বুঝতে হবে। এটা একদমই আসলে ওই বয়সী বলা সম্ভব, মানে এতটা দুর্বিনীত হওয়া। তো আমার আজকে আসলে আমি তো টেলিভিশনে একটু খুব কম আসি, আমার মানে একটু আনইজি লাগে, প্লাস রাতের বেলা অফিসে কাজও থাকে। আমি এসছি মেনলি সাবজেক্টের জন্য, আর মেনলি আসছি টিটু ভাইয়ের জন্য। টিটু ভাই, এবং আমার ধারণা যে সবাই টিটু ভাইকে একটু নতুন করে চিনছে যারা এই জেনারেশন আসলে স্পোর্টস ফলো করে। দুদুল ভাই, এই দুইজন মানুষ নিশ্চয়ই আমরা তো আইডল হিসেবে দেখে, আপনাদের দেখে আসলে স্পোর্টস জার্নালিজমে আসা, একটু খোলাসা করে বললে টেলিভিশন সাংবাদিকতা, আপনাদের সময় নিশ্চয়ই তারাই ছিলেন যে যাদের দেখে মনে হয়েছে যে ক্রীড়া সাংবাদিকতা আসলে। আমি আসলে এই অনুষ্ঠানে বলার আগে আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের দুজন সাংবাদিককে। একজন হচ্ছেন মাসুদ আহমেদ রুমি, আর একজন কামরুজ্জামান। তারা একটা প্ল্যাটফর্ম দিয়েছিলেন আমাদের দেশের ক্রীড়া সাংবাদিকতার জন্য। তারা প্রাইমারি স্টেজে যুদ্ধ করেছিলেন, পরবর্তীতে বাংলাদেশের এই সাংবাদিকতায় আধুনিকতার যে ছোঁয়াটা দিয়েছিলেন তিনি হচ্ছেন ফরহাদ টিটু, যিনি আমার সামনে বসে আছেন, এবং বাংলাদেশের একজন সেরা ক্রিকেট লেখক। এই দুজনের সামনে বসে যে আমি কথা বলছি, এটাও মনে হয় আমার জীবনের একটি সৌভাগ্য বলা যায় আর কি। আমার জীবনে সেরা পাওয়ার এটি একটি আজকে। এবং আমি ক্রীড়া সাংবাদিক হব এটা কখনো ভাবিনি। বেসিক্যালি আমি চেয়েছিলাম একজন ভালো লেগ স্পিনার হয়ে জাতীয় দলের ক্রিকেটার হব, কিন্তু তখন কিন্তু টিটু ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, এবং তখন টিটু ভাইরা 89-এর দিকে বাংলাদেশে একটা নিউক্লিয়াস একটা গ্রুপ ছিল, যেমন টিটু ভাই ছিল, উৎপল শুভ্র ছিল, দিলু খন্দকার, কাজী আলম বাবু, দুলাল মাহমুদ। এদের লেখনী শক্তিটা ছিল অসম্ভব ভালো। তো সেই কারণে অনেক তরুণ তখন তাদের দ্বারা উৎসাহিত হয়েছে লেখালেখি করার জন্য, এবং তারা সেই জায়গাটা ছোট ছোট জায়গায় দিয়েছে। কারণ আপনি পত্রিকার অফিসে বসে যে একটা লিখবেন, আপনি যে জায়গাটা দিবে সেই জায়গাটা তারা করে দিয়েছে, যে কারণে আমরা সুযোগ পেতাম। হয়তো আমাদের নামটা দেখলেই আমরা মনে করতাম অনেক কিছু, তারপরে আস্তে 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 তাদের দেখতে দেখতে তারা আমাদের সিনিয়র সাংবাদিকদের সাথে যে যুদ্ধটা করেছে, সেই যুদ্ধটা যদি চোখে না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কিভাবে যুদ্ধ করে নিজের জায়গাটা, মানে যদি টাইগার কিংবা লায়ন দেখেন, তারা কিন্তু একটা টেরিটরি ভাগ করে নিজেদের মতো করে। তারাও ওই জেনারেশনটাও কিন্তু নিজের একটা টেরিটরি করেছে তাদের মতো করে, এবং তারা সেটা করেছে বলে আমরা আজকে এই জায়গায়। এর পরবর্তীতে আমি একটু ইন্টারাপ্ট করি, একটু যদি টিটু ভাই দোদুলের, আমি শুভ্রর বলা কথায় পরে ঢুকবো। আমি দোদুলের সঙ্গে একটু এই জায়গাটায় যাচ্ছি যে ও চমৎকার কিছু শব্দ ব্যবহার করেছে। এর মধ্যে একটা হচ্ছে যে তাদের টেরিটরিতে আমরা ওদের ঢুকে গেছি বা এই ধরনের কিছু একটা। আসলে ব্যাপারটা ছিল যে আমরা আমাদের পূর্বসূরিদের প্রতি একেবারেই পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি। আমরা তিনজনই শ্রদ্ধাবান আমাদের আগের প্রজন্মের প্রতি। তাদের যথেষ্ট সীমাবদ্ধতা ছিল, এ ব্যাপারে বোধহয় আমরা একমত। তারা করতে চাইলেও পারতেন না, এরকম একটা অবস্থায় তাদেরকে ক্রীড়া সাংবাদিকতা করতে হতো। যেটা আপনি ইন্ট্রোতেই বলেছেন যে বড়জোর 2 কলাম, 1 কলাম 2 কলামে আপনি কখনোই আপনি সাংবাদিকতার পূর্ণতা নিয়ে আসতে পারবেন না, একটা এতগুলো ম্যাচকে রিপ্রেজেন্ট করতে পারবেন না, ফোকাস করতে পারবেন না। তো এই ব্যাপারগুলি ছিল, তাদের এই সীমাবদ্ধতাগুলোর দায় আমাদের উপরে এসে পড়েছিল। আমরা যখন ছোটবেলায় খেলাধুলা করি, গ্যালারিতে বসে খেলা দেখি, আমরা যখন খেলার খবর মানে প্রতিদিন দেখতাম যে অনেক কিছুই নাই, যা দেখি তা পাই না, যা হওয়া উচিত তা হয় না। আমি পাঠক মনে প্রশ্ন আসতো আমাদের, আমার গ্যালারির দর্শকের চোখে এগুলো লাগতো খুব। তো সেই না পাওয়া সেই ব্যথাগুলো থেকেই কিন্তু যখন লিখতে এসেছি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি যে না, আমিও তো দর্শক ছিলাম, আমি আর দর্শককে ঠকাবো না।
যেভাবেই হোক নিয়ে যেতে হবে। সুতরাং আমাদের আগের প্রজন্ম তারা কতটা প্রতিভাবান ছিলেন সেই তর্কে বিতর্কে আমি যাব না। বয়সগত কারণে শ্রদ্ধা করা আমাদের অনিবার্য, কোনো আমাদের আগে যারা এসেছেন তাদেরকে শ্রদ্ধা করতে হবে, এটা আমাদের দেশের রীতি, সেটা মেনে নিয়েই বলছি। আমাদের জায়গাটা আর একটু বড় ছিল, আমরা সাহস করে জায়গাটা বড় বানিয়েছি। বাট আমি একটু বলি যে উনি যে টিটু ভাই যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে ওনাদের ভিতরে ওনার এমন সাংবাদিকতা ছিলেন যারা যা বেতন পেত সেই পয়সাটা দিয়ে বই কিনতো, কিন্তু এর থেকে বেশি কিছু করতে পারতো না। টিটু ভাইরা বাংলাদেশে প্রথম নেহেরু গোল্ড কাপ, সম্ভবত একটা ক্রিকেট টুর্নামেন্ট ছিল কলকাতায়, সেই নেহেরু কাপ, সেই টুর্নামেন্টটা কাভার করতে গিয়ে বাংলাদেশের প্রথম বিদেশে যাবার উইন্ডোটা খুলে দিল এবং বিদেশের মাটিতে দিলু খন্দকার প্রেস বক্সে গিয়ে ম্যাচ কাভার করা যায়, সেই জিনিসটা কিন্তু পরবর্তীতে দেখালো এবং পরবর্তীতে অনেক নিরুৎসাহিত করা হয়েছিল যে এটা সাংঘাতিক একটা ব্যাপার। উৎপল শুভ্র সিঙ্গার কাপ গেল এবং আজহারউদ্দিনের যে সেঞ্চুরির পর সে যে লেখাটা লিখলো সেটা আমার এখনো মনে হয় যে আগে আমাদের স্টেডিয়ামে ইসলামিয়ায় অনেক আলোচনা হতো, আমরা যাচ্ছি বললো যে আজহারউদ্দিনের উপরে উৎপল দাস সেঞ্চুরির লেখাটা অসাধারণ একটা লেখা লিখেছে, আমার হয়তো অত মনে নেই বাট কথাগুলো ভাসছে আর কি। মানে এই যে উইন্ডোগুলো ওপেন হচ্ছে, এই উইন্ডোগুলো ওপেন হতে 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 আজকে আমাদের যে ক্রীড়া যে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে তার শুরুটা সেখান থেকেই। রাইট। সুব্রতা, যদি একেবারেই দুটো বিষয় নিশ্চয়ই জড়িত, সেটা হচ্ছে যে স্পোর্টসের উইন্ডোটা ওপেন হয়েছে, আপনাদের একটা বড় ভূমিকা ছিল। অ্যাট দ্য সেম টাইম স্পোর্টস তো অতটা বোধহয় ফোকাসডও ছিল না, যে কারণে বাণিজ্যিক যেই ব্যাপারটা আছে এটা নিশ্চয়ই একে অপরের পরিপূরক, কারণ গণমাধ্যম স্পোর্টস প্রমোট করার জন্য কাজ করেছে, আবার অ্যাট দ্য সেম টাইম স্পোর্টস প্রমোট হয়েছে বলেই গণমাধ্যমের অনেক বেশি কাজ করার পরিধিও বেড়েছে। এটা কি একটা রেভলিউশনের কারণ ছিল কিনা? সেটা কিছুটা আমি মনে করি আমরা কিছুটা লাকি এক অর্থে যে আজকের কাগজ পত্রিকাটা ওই সময় এসেছিল। মানে আমি যা টিটু ভাই যাদের কথা বললেন, মল্লিক ভাইয়ের কথা মনে পড়ছে, আতল হক মল্লিক। আমি তো মনে করি যে পৃথিবীর খেলাধুলার ইতিহাসে বোধহয় এই ধরনের কোনো মানুষ আর নাই। মানে একটা লোক ক্রীড়া সাংবাদিকতা করে, সে ফুটবল ফিফা আম্পায়ার, সে ক্রিকেটের ফার্স্ট ক্লাস আম্পায়ার, ভলিবলের আম্পায়ার এবং বাংলাদেশের ক্রিকেটের বাইলস থেকে শুরু করে, মানে এইটা একটা ইউনিক একটা, মানে আমি বলবো যে মানে বিরল একটা প্রজাতির মানুষ ছিলেন। তো মল্লিক ভাই মনে আছে, টিটু ভাইকে ওই কথাটা বলেছেন না, যদ্দূর টিটু ভাই নিশ্চয় মনে আছে, 92-93 সালের দিকে, 91 আমরা আজকে কাগজ বের করলাম, ভোরের কাগজে আসার পরে উনি বলতেন যে আমি যে সাংবাদিকতাটা যেভাবে লিখতে চেয়েছি তোমরা সেটা লিখছো। কারণ উনি সেটা পারতেন না কেন? বিকজ উনি একটা এস্টাবলিশমেন্টের মধ্যে ঢুকে গেছেন। আমরা যখন আজকের কাগজটা বের করি, যেটা বললাম আর কি, যে তারুণ্যের দুর্বিনীত সাহস, আমরা তো আসলে সাংবাদিকতা ব্যাকগ্রাউন্ডের না। টিটু ভাই আমার চেয়ে দৈনিকের পাক্ষিক একটু আমার চেয়ে বেশি এগিয়ে, কিন্তু আমিও এর আগে পূর্ণিমা টুর্ণিমা দৈনিক পত্রিকার ডাকে লেখা পাঠাতাম, ছাপা হইতো, কিন্তু সাংবাদিকতা পড়ে আমার খেয়াল আছে আমি একটা লেখা দিয়েছি হামিদ ভাইকে, হামিদ ভাই বললো এই লেখাটা ডিসি করে ছেপে দিব। আমার রাতে ঘুমোচ্ছে না, ডিসি কি? ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট কমিশনার। ছাপা হওয়ার পরে মিলিয়ে নিলাম যে ডিসি মানে আমরা তো সাংবাদিকতার তাত্ত্বিক জায়গাটাতে জানতাম না, বুঝতাম না, কিন্তু যেটা বললেন টিটু ভাই যে আমরা স্পোর্টসের ফলোয়ার ছিলাম, খেলার পাগলের মতো পড়তাম, পরে মনে হতো যে আমার কি এই জিনিসগুলো থাকা দরকার ছিল, এটাই ছিল এইটার কারণে। এবং একই সঙ্গে ওই চাওয়াটা আমাদের যে মানে আমরা যেটা করতে চেয়েছি ওইটার সঙ্গে ওই কাগজটা অ্যালাউ করার কারণে আজকের কাগজ ভোরের কাগজে মনে করি বড় অবদান। যদি এমন হতো যে আমরা সাংবাদিক হওয়ার সিদ্ধান্ত নিলাম, ওই এস্টাবলিশ পত্রিকাগুলোতে জয়েন করলাম, কে জানে আমরা হয়তো ঝাঁকের কই ঝাঁকেই মিশে যেতাম। আসলে ব্যাপারটা একটু অ্যাড করে নিই, আমাদের সেই এটি এই প্রজন্মের জানা দরকার, এই সময়ের প্রজন্ম। এখন যারা বিভিন্ন পত্রিকায় কাজ করছেন বা টেলিভিশন মিডিয়াতে আছেন, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে, তাদের বোধহয় 90% বা তারও চেয়ে বেশি সংখ্যক মানুষের কাছে এটা জাস্ট স্রেফ একটা চাকরি। প্যাশন কতটা আছে আই এম নট শিওর, বাট আমি যেটুকু বুঝি যে এখন মানে ওই জায়গাটায় যে আমরা যেমন আন্দোলনের মতো কাজটা করেছিলাম, এটি আমাদের একটা ড্রিম ছিল, আমাদের একটা আন্দোলন ছিল। আমরা দিনের শেষে এটা চাকরি কিনা আমরা জানতাম না, কত টাকা বেতন পাবো সেটাও আমরা খুব বেশি ভাবিত ছিলাম না সেই ব্যাপারগুলো। আমাদের কাছে সেটা ছিল, আমি যখন ক্যাম্পেইনটা শুরু করেছি, শুভ্র আমার সঙ্গে বা যে টিমটা কাজ করেছিল, আমাদের কিন্তু একটাই লক্ষ্য ছিল যে আমরা সাংবাদিকতাটাকে আমরা এনজয় করব, আমরা এই মানুষকে আনন্দ দিব, আমরা এন্টারটেইনার এন্ড অফ দ্য ডে, আমরা একটা চমৎকার প্রোডাক্ট দিব প্রতিদিন। আমি কত ঘন্টা কাজ করলাম, কত টাকা বেতন পেলাম, আমার চাকরিটা কতটুকু পার্মানেন্ট কি না, সেগুলোর দিকে আমাদের ভ্রুক্ষেপ ছিল। এখানে আমি ওই দুজনের উদ্দেশ্যে বলছি, ওনারা অত্যন্ত বিনয়ী, মানে কিছু কিছু জায়গায় ওনারা নিজেকে ফোকাস করতে চাচ্ছেন না। সেটা হচ্ছে যে ওনারা যখন সাংবাদিকতাটা শুরু করে তখন কিন্তু বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং গণমানুষের খেলা হচ্ছে ফুটবল। আমরা ভিআইপিতে একটা জেলখানার মতো প্রেস বক্সে বসে খেলা দেখতাম। সেই সময়
ওনারা ক্রিকেটটাকে বেছে নিলেন, এই খেলাটাকে কাভারেজ দেওয়া উচিত। তখন আমি দেখতাম যে অনেক অনেক বড় বড় সাংবাদিক হাসাহাসি করতো যে ক্রিকেট এটার কোনো ভবিষ্যৎ নেই, কিছু নেই, বাট ইটস এ চ্যালেঞ্জ। মানে তখন কিন্তু যে সাহসটা তারা দেখিয়েছিল, সেই সাহসটার ফলে কিন্তু ক্রিকেট যে আজকে এসছে, এখানে কিন্তু তাদের সেই অবদানটা, ইতিহাস বা অবদানটা দেওয়া উচিত। এই প্রজন্ম হয়তো সেই জিনিসটা জানে না, বাট স্বীকৃতিটা দেওয়া উচিত যে হ্যাঁ, তখন তারা সেই আন্দোলনটা যদি না করতো, তাহলে কিন্তু আজকের ক্রিকেট আরেকটু বলি আমি আপনাকে। টিটু ভাই বাংলাদেশে প্রথম মাঠে একজন ক্যামেরাম্যান নিয়োগ দিলেন। আগে কিন্তু খেলাধুলার ক্যামেরাম্যান যেত না। একটা নিউজ করলেন মোহামেডান আবাহনী ম্যাচ শেষে, নান্নুর সাথে মোহামেডানের ঝগড়া, শুধু কফিন বক্সে একটা নিউজ হলো, নান্নুর এই কফিন কি মতিঝিলে আর থাকবে, শুধু ক্যাপশন নিউজ, আর কিছু না। এরপর থেকে দেখলাম যে বড় বড় পত্রিকাগুলো, যারা বাংলাদেশের পথিকৃৎ, তারা দেখলাম যে আস্তে আস্তে মাঠে যাও, মাঠে যাও, এই যে ছবি আসতে শুরু করলো, তারই ধারাবাহিকতার ফসল আজকে আপনারা যা দেখছেন। না ঠিক আছে, তুমি যেটা বললে ঠিক আছে। আমার যেটা হলো যে আমি আর ক্রিকেটটা হয়তো আমরা অন্যদের চেয়ে বেশি ফোকাস করেছি, কিন্তু আমরা কিন্তু ফুটবলকে অবহেলা করি। কারণ 91, 92, 93, 94, 95 ফুটবল অবহেলা করে মানে ইউর ডেড। এবং তখন এই দুইটা আসলে প্যারালালি হতো না, যেহেতু এক স্টেডিয়ামে খেলা হতো, একটা সিজন শেষে আরেকটা হতো। এবং আবহাওয়া আমি আর টিটো ভাই যে পরিমাণ ম্যাচ রিপোর্ট করছি, আমার মনে হয় না এখনকার জেনারেশনেও। আর এখন তো আসলে আবহাওয়া তো নামই শুধু আছে, এবং আবহাওয়া মানে তখন মানে এটা তো দেশটা দুই ভাগ হয়ে যাওয়া। হ্যাঁ, দেশটা দুই ভাগ হয়ে যাওয়া আমার পরিষ্কার মনে আছে। ইভেন 95, 96 পর্যন্ত আবাহনী ম্যাচের দিন আমরা পুরো পাতা শুধু আবাহনী আর কিছু নাই। ওই গোলকিপার ধরে স্টোরি, উইঙ্গার ধরে স্টোরি, ম্যাচ উইনার কে, কারণ ওই দিন তো পৃথিবীর আর কোনো কিছু আসে যায় না। সারা পৃথিবী মানে কাজে আমরা ফুটবলটা কিন্তু একদমই অমর্যাদা করেছি, এটা কিন্তু না। কিন্তু এর সঙ্গে ক্রিকেটটা, আমি যেমন ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রচণ্ড একটা ফলোয়ার ছিলাম, এবং খুব যদি মানে আমার নিন্দুকেরা হয়তো বলতে একটু লজ্জা পাবে, আমি সরাসরি বলে আমি খুব উন্নাসিক ছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি একদমই একটা ভবিষ্যৎ নাই না, আমি ঠিক আসলে ভবিষ্যতের জন্য ভাবলাম না। আমার কাছে মনে হতো যে মানে ব্যাটম্যান সোভার্স নিয়ে আছে, ঠিক আছে, বড় জোর আমি 1000 মতো নামতে পারি। এরপরে এরা মাসুম টাসুম, তখন মাসুমরা খুব ভালো খেলে, আমার খুব প্রিয় ব্যাটসম্যান ছিল জাহিদ রাজাক মাসুম, তাকে আমি মিন করি নাই। মাসুমের কথাটা আসলে প্রসঙ্গক্রমে আমার মনে আছে, সমিতিতে আমরা দাঁড়িয়ে খেলা দেখছি, জানলা দিয়ে ক্রীড়ালেখক সমিতিতে টিটো ভাই আমার বলতেছে, শুভ্র তুমি বাংলাদেশের খেলোয়াড় দেরি করো না, এই দেখো যে মাসুম এই বছর 6টা 50 করছে টানা এই মোহামেডানের হয়ে। আমি তো টিটো ভাই এখন বড় মানুষ, বড় ভাইয়ের মতো দেখি, আমি সব মনে করি তোর মাসুম 50টা 50 করে না, কি এর থেকে ব্যাটম্যান একটা লেখা বললে হবে। এবং এইটা যদি আমি বলি, ও যদি স্পেসিফিক্যালি যদি বলে, আমি হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটটাকে, এখানে আমি সাইফুর রহমান খোকনের নাম বলতে চাই, লুৎফুল আজাদ সোহাগ, আমরা 4 জনের টিম। ইনফ্যাক্ট মজাটা হচ্ছে কি, আমরা আজকের কাগজের এটা 25 বছর পূর্তি হচ্ছে এই ফেব্রুয়ারিতে। আমার খুব ইচ্ছা ছিল এই 4 জন আমরা একখানে হবো, ঘটনাচক্রে হয় নাই। তো 4 জন মিলেই আমরা জিনিসটা করেছিলাম, সবারই অবদান আছে এখানে। তো আমি যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটটাকে যদি বলি, যে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা নিয়ে আমি হয়তো একটু বেশি লিখেছি বাংলাদেশের ওই সময়ের তুলনায়, কিন্তু লোকাল ক্রিকেট মানে বাংলাদেশের ক্রিকেট, মানে ওই সময় তো বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রিকেট বলতে এশিয়া কাপ খেলতো বাংলাদেশ 2 বছর 4 বছর 5 বছর পরে। একদম ঘরোয়া ক্রিকেট যদি বলি, সেটা আমি মনে করি একদমই কৃতিত্বটা টিটু ভাইয়ের। কারণ এই প্রথম বল থেকে খেলা দেখে কাভার করা, এই খেলোয়াড়দের অন্তরঙ্গ জিনিসগুলো তুলে আনা, সেই ড্রেসিং রুমে কী হচ্ছে এই করা, এইসব বিষয় নিয়ে একদমই টিটু ভাইয়ের আমি মনে করি যে একান্ত তার নিজের একটা প্যাশনের জায়গা ছিল। রাইট, টিটু ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে বল টু বল ফলো করা, এটা আমাদের জেনারেশনের আসলে একেবারেই অভ্যাসটা গড়ে ওঠেনি, যে কারণে হয়তো এটার একটা প্রভাব পড়ে। আমরা একটা ছোট্ট বিরতি যেতে চাই। দর্শক দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস, একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। ক্রীড়া সাংবাদিকতার বিবর্তন, এই ট্যাগলাইনে দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমাদের সঙ্গে আছেন ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষক ফরহাদ টিটো, দৈনিক প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং এনটিভির ক্রীড়া সম্পাদক নাসিমুল হাসান। কালের কণ্ঠ যেহেতু বলেছি, তার মানে হচ্ছে আমরা একটু কথা শুনতে চাই দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুনের। মামুন বেশি আসে তো এই জন্য। জার্নালিজম যে একটা টেকনিক্যাল ব্যাপার, স্পোর্টসের লেখনী যে একটা টেকনিক্যাল ব্যাপার, এটাও কিন্তু সবাই ফিল করছেন। এবং সাইমultaneously মালিক পক্ষ বলেন আর বলেন, আর রিডাররা কিন্তু অনেকেই আছেন। আপনি দেখবেন আপনাদের স্পোর্টস প্রোগ্রামের ভিউয়ার্সের অবস্থান, আপনি একটা পত্রিকা খুলে দেখেন, সেখানে স্পোর্টস পেজের অবস্থান কি, যদি আপনি ডাটা দেখেন, সেখানে দেখবেন যে সবাই সেই ক্ষেত্রে কাজ করছে। তো আমি চাইবো এই ক্ষেত্রে আরেকটু প্রশিক্ষণের দরকার আছে। এক্ষেত্রে আমরা যদি আরেকটু গুছিয়ে কাজ করতে পারি, এবং এটারও একটা ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দেশে ওই ধরনের ব্যবস্থা এখন হয় নাই, বাট উদ্যোগগুলো তো চলছে, এবং এইটাতে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা এবং ক্রীড়া
সাংবাদিক হওয়ার জন্য যে মানে অন্তর্গত ভালোবাসা সেইটার ঘাটতি থাকে, তার ফলে জিনিসটা তাদের কাছে হয়ে যায় এক ধরনের চাকরি। কারণ আমি এখন লক্ষ্য করি যে সমস্ত জিনিস ভালো ভালো কাজ হয়, আমি দেখি যে এগুলো তো আসলে ঠিক এইরকম কাজ হতো 10-15 বছর আগে কোনো না কোনো স্কেলে হয়েছিল। ফলে সেই জায়গাটাতে ঘাটতি, কারণ জিনিসটা কি সব জায়গায় যখন একটা কর্পোরেটাইজেশন হয়, যখন তার মধ্যে বাণিজ্য সূত্রে যখন একটা বিস্তার ঘটে, তখন জায়গাটার মধ্যে অনেক বেশি অ্যাপারেন্টলি এর মানে জাঁকজমক অনেক বাড়লে, জৌলুস অনেক বাড়ে, কিন্তু ভেতরের কাজটুকু ঠিক সেভাবে হয় না। তো আমার কাছে মনে হচ্ছে অ্যাপারেন্টলি জাঁকজমক জৌলুস এটা হয়তো অনেক বেড়েছে, কিন্তু সেই অনুপাতে মাত্রা দেওয়ার মতো সাংবাদিকতা বা সাংবাদিক আমরা পাচ্ছি কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। সুব্রতার বোধহয় একই প্রশ্ন। একসঙ্গে তো দুইটা শুনে ফেললাম। হ্যাঁ, না, মামুন যেটা বললো এটা কিছুটা আমি একমত। মানে একটা হয়তো আমার মনে হয় যে যদি আমরা আজকের কাগজ ভোরের কাগজ ধরি, সেটা 25 বছর হয়ে গেছে, এমন আরেকটা বাক বদলের সময় এখন এসছে, এবং সেটা মাঝে মধ্যে মনে হয় এটা আমার দ্বারা হয়তো সম্ভব হবে না। এবং আমার কাছে লাগে যে ক্রীড়া সাংবাদিকতা একটা সত্যিকার অর্থে একটা ক্রস রোডে দাঁড়িয়ে। সেটা দুই রকম। একটা আজকের কাগজ যে আমরা যখন শুরু করলাম, আমি টিটো ভাই যেটা বললাম, সোহাগ ছিল, খোকন ছিল, তো আমরা আসলে কোনো কিছু ভেবে শুরু করিনি। মানুষ যদি বলে আমরা বিরাট কিছু, আমি পার্সোনালি বলতে পারি, আমি বললাম যে আমার সাংবাদিকতা করারই কোনো একটা ছিল না। আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি, খেলা আমার নেশার জায়গা, লেখালেখি আমার নেশার জায়গা। ছাত্র অবস্থা থেকে আমি লিখতাম, ডাকে লেখা, আমার চেহারাই দেখেন এই জীবনে, এরকম আমার লেখা পত্রপত্রিকায় প্রচুর ছাপ হয়েছে। এবং দিলু ভাই, টিটু ভাই, তাদের এটা আমার জন্য বিরাট ব্যাপার ছিল। টিটু ভাই আমাকে ক্রীড়া সমিতির বাইরে প্রথম পরিচয় হলেন, উনি আমাকে বললেন যে তুমি উৎপল শুভ্র, তোমার তো হাত খুব ভালো, মানে লেখা ভালো হলে যে হাত ভালো বলতে হয় এটা আমি জানতাম না। এবং ওইটা আমার টিটু ভাইয়ের কাছ থেকে একটা বিরাট পাওনা ছিল। এবং দিলু ভাই, টিটু ভাই আমাকে 2টা করে চিঠি লিখেছিলেন, 2টা না 3টা, ওই আমি যখন খুলনা বিআইটিতে পড়ি। তো ওইগুলো আমার জন্য বিরাট এনকারেজমেন্ট ছিল। তো ঘটনাচক্রে আমি 6 মাস আগে আমি আসলে ইঞ্জিনিয়ারিং চাকরিতে জয়েনও করেছিলাম, শখে কাজ করব বলে, যে শখে লেখালেখি করব। তো চাকরিটা ছাড়ার পরে কিন্তু আজকের কাগজটা এলো। কাজে আমার এটা ছিল যে 1 বছর 1.5 বছর করে আমি চলে যাব। যে কারণে আমি যেটা বলছিলাম যে আমি যেটা করেছি একদমই মনে হয়েছে যে এটা করা উচিত। কারণ আমি মনে করি যে এটা টিটো ভাই একা হলে হয়তো করতে পারতেন, আমি হয়তো একা করতে পারতাম না। আমি যেটা বুঝি আমরা দুজন একজনকে কমপ্লিমেন্ট করেছি। যেটা বললাম যে টিটো ভাইয়ের লোকাল ক্রিকেট নিয়ে যে আগ্রহটা ছিল, টিটো ভাই নিশ্চয়ই জানতেন না যে আমাদের ক্রিকেটটা আজকে এই জায়গায় যাবে। এবং আমি খুব মজা করে বলতাম যখন বাংলাদেশ টেস্ট খেলা শুরু করলো, যে বাংলাদেশ টেস্ট খেলায় আমার ইনফ্যাক্ট আমার সমস্যা হয়েছে প্রফেশনে, এই কারণে যে আগে আমি পিক অ্যান্ড চুজ করতে পারতাম। আমি ইডেনের প্রচুর টেস্ট ম্যাচ কভার করেছি, আমি শারজায় চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করেছি যেখানে বাংলাদেশ নেই। বাংলাদেশ থাকার পরে যেটা হচ্ছে বাংলাদেশের খেলাই এত বেশি যে অন্য কোনো খেলা আর কভার করার সুযোগ হয় না। তো আমি সেই অর্থে বলতাম। তো আমার কাছে মনে হয় তখন আমরা যেটা করেছি একদমই ভিতর থেকে আসা, যেটা আমরা মনে করতাম যে ঠিক, কিন্তু আসলে মানে এই থিওরিটিক্যালি ঠিক কিনা জানি না, সেই প্রাণের ইয়েতে করেছি। তারপরে যে একটা চ্যালেঞ্জ আসলো 92, 93, 94, 95 দিকে যখন টেলিভিশন আসলো, মানে টেলিভিশন বলতে স্যাটেলাইট টেলিভিশন আসলো। এতদিন ছিল যে আমরা ছিলাম সংবাদ দেওয়ার একমাত্র প্রাথমিক সূত্র, আমাদের লেখাপড়ে মানুষ নিউজটা জানতো। একটু পরে বোধহয় 93 ওয়াইড স্প্রেড হলো। আপনার ধরেন ইন্ডিয়াতে যখন TWI দিয়ে দিল, আমার ফার্স্ট টেস্ট ম্যাচের সঙ্গে মিলে গেছে। আমি প্রথম টেস্ট কভার করতে গেলাম, সেই ফার্স্ট টাইম জগমোহন ডালমিয়া দূরদর্শন থেকে TWI কে দিয়ে দিল। এর এক পর্যন্ত ছিল যে দূরদর্শনই সব দেখাবে। তো টেলিভিশনটা একটা বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিল যে মানুষ খেলাটা দেখে ফেলেছে, এই কমেন্টেটররা যারা বিশ্বের সবচেয়ে ক্রিকেট বোদ্ধা তাদের কথা শুনেছে, ইন্টারভিউ শুনে ফেলেছে, তারপরে কেন লেখাটা পড়বে। দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটা কিন্তু আমরা এক ধরনের জয় করেছি। এখন যে নতুন চ্যালেঞ্জটা এসে দাঁড়িয়েছে, একটা তো রাকিব দোদলরা তো চ্যালেঞ্জ হয়ে আছেই, আমাদের তাৎক্ষণিকভাবে নিউজটা দিয়ে দিচ্ছে, রাতের বেলা সেটা নিয়ে টক শো হচ্ছে, নানা আলোচনা হচ্ছে। এর সঙ্গে যেটা বড় যেটা এখন চ্যালেঞ্জ হচ্ছে অনলাইন। অনলাইন হচ্ছে যে আজকে দুপুরবেলায় মাশরাফি মাঠে কথা বললো, সেটা তো অনলাইনে চলে আসছে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে। পরের দিন আমি দৈনিক পত্রিকাতে কিভাবে পড়াবো। এবং আমার ক্ষেত্রে পার্সোনালি আরো বেশি চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের প্রথম আলোর অনলাইনটাও খুব শক্তিশালী, এবং বাংলাদেশের অনলাইনগুলো এটা প্রথম আলোর পত্রিকার এটা পেয়েছি বলেই হয়তো আমাদের অনলাইনটা খুবই মানে বাংলাদেশের প্রবাবলি 1 নম্বর বাংলা ওয়েবসাইট। যে কারণে আমি তো একই জিনিস আমাকে দুইভাবে প্রেজেন্টেশন করতে হচ্ছে। তো আমি চ্যালেঞ্জটা যেটা বুঝি যে এটা যেমন চ্যালেঞ্জ, এটা অপরচুনিটিও। যে আগে যেটা ছিল যে আমরা একটা মাত্র আমাদের ফোরামে আমরা জিনিসটাকে দিতে হতো পত্রিকাতে, এখন আমরা নানাভাবে জিনিসটাকে একবার অনলাইনে দিব, একবার ভিডিওতে দিব, একবার পেপারে দিব। কিন্তু এইখানে আমি মনে করি ইনোভেটিভনেস এবং চিন্তার জায়গাটাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন। যে চিন্তার জায়গাটা এইখানে আমি মনে করি ইয়াং জেনারেশনের এই কথার সূত্রতেই আমি ধরছি, শুভ্র তুমি যেটা স্পেসিফাই করলা এটা ট্রুথ, যে আমাদের সময়টায় শুধু প্রিন্ট মিডিয়ার চ্যালেঞ্জ ছিল, কম্পিটিশন ছিল আরেকটা প্রিন্ট মিডিয়ার সঙ্গে, তারপরে ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশনে এসে যুক্ত হলো, এখন অনলাইনের কথা বলা হচ্ছে। তো আমার মনে হয় যে আমি শিওর যে শুভ্ররা এই কাজটা, উৎপল শুভ্ররা করছেন, আরও কেউ করছেন,
সেটি হচ্ছে যে যখন অনলাইনে আমাদের নিউজগুলো চলে যাচ্ছে আগের দিন, অনলাইনে চলে যাচ্ছে যে মাশরাফির প্রেস কনফারেন্সের কথা বলা হলো এখানে, বা একটি তথ্যের কথা বলা হলো, তো এক্সপার্ট নিজস্ব দক্ষতা তুলে ধরার আসলে এই জায়গাটাই জায়গা, যে অপরচুনিটি, যেটা আমরা ধারাভাষ্য থেকে আমি উদাহরণটা আনি, যে আমাদের দেশে যে ক্রীড়া ধারাভাষ্য, এটা এই সময়টা কোন জায়গায় আছে তারা দুজন ভালো বলতে পারবেন। আমি যতটুকু বুঝি যে এখনো ওই জায়গাটায় যায়নি ধারাভাষ্য, যে এটা এক্সপার্ট কমেন্টের জায়গায় এখনো যায়নি বোধহয়। এখনো টেলিভিশনে আমরা রেডিও কমেন্ট্রি দেখি, তো তাদের কিন্তু অনেক জায়গা ছিল যে তারা কখন ঢুকবেন, তারা কখন দর্শকের সঙ্গে রিলেট করবেন, তাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে যাবেন, তো আগাম তথ্য দিয়ে যে খেলাটা এই দিকে যাচ্ছে, ওই জায়গাটা এখনো যাচ্ছে না। তো দৈনিক পত্রিকার চ্যালেঞ্জটা ওইখানেই হয়ে গেছে, যে আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে, আমাদেরকে আগেই বুঝে নিতে হবে যে অনলাইন এই করে ফেলবে, আমাকে ঠিক ওইখান থেকে বাকি কাজটা করতে হবে যেভাবেই হোক। কারণ আপনি তো পাঠককে রেপিটেটিভ মানে কোনো কিছু বারবার ঘুরে আসছে এই জিনিসটা দিতে পারবেন না, আপনি বিরক্তিকর হয়ে যাবে। তো এইখানেই আপনার অভিজ্ঞ যারা আছেন, যারা অনেক শক্তিশালী লেখক সাংবাদিক আছেন, তাদের এখানে একটা ভূমিকা, এটাকে এডুকেশনও আপনি বলতে পারেন, যে যারা অনেক অভিজ্ঞ, অনেক জানে, যারা এই জিনিসটা বুঝতে পারে যে আমার কি করা উচিত আমার কাগজে, দৈনিক ছাপা কাগজে, সেখানে কিন্তু আসলে একটা নতুন গাইডলাইন, মানে এখন সাংবাদিকতা কি হওয়া উচিত দৈনিক পত্রিকাগুলোয়, আমার মনে হয় এই চেষ্টাটা অনেকেই করছেন বা করা হচ্ছে, এটা খুব জরুরি। আমি জাস্ট একটা লাইন যোগ করি টুয়ের সঙ্গে। ক্রসরোড কি কারণে বললাম যে এইটা আমি মনে করি যে 1 বছর 1.5 বছর 2 বছর পর ইজিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে কি, আমি ঠিক পরিষ্কার জানি না যে অনলাইনে পড়ে কতজন পরের দিন প্রথম আলো কিনছে বা কালের কণ্ঠ কিনছে বা যে কাগজই কিনছে, কিন্তু একটা সময় মনে করি বাংলাদেশে যেভাবে ইন্টারনেট বিস্তৃত হচ্ছে, 3-4 বছর পরে যেটা আমি ধরে নেব যে আমার রিডারদের অলমোস্ট 80% 90% হ্যাভ অ্যাক্সেস টু ইন্টারনেট এবং তারা এটা পড়ে ফেলেছে, তখন কিন্তু ওইটা মাথা থেকে ঝেড়ে ফেলে আই ক্যান স্টার্ট ইট, যেটা বললো অনলাইনে এই পর্যন্ত গেছে, ওকে এই পর্যন্ত অলরেডি ডান, এরপরে কি ওই মাশরাফি যে কথাটা বললো ওই কথাটার সিগনিফিকেন্স কি, এবং আমার সেই যোগ্যতা আছে আমি এখান থেকে সুব্রত, এখানে বোধহয় মানে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে মানুষ তারপরও পত্রিকা পড়ছে এবং ডে বাই ডে কিন্তু রিডারশিপ ইনক্রিজ করছে। তার মানে হচ্ছে আপনাদের কাজের জায়গা থেকে অনেকটাই সফল, সেটা হয়তো আরো স্ট্রং হবে যত সময় যাবে। এই নিউ মিডিয়ার চ্যালেঞ্জটাকে কিন্তু চ্যালেঞ্জে ফেলে দিচ্ছে টেলিভিশন মিডিয়া, রাইট? কারণ আপনি যদি দেখেন যে 2000 সালের পর থেকে যে টেলিভিশন মিডিয়া ইটিভি এনটিভি দিয়ে যা যাত্রা শুরু, এর পরবর্তীতে কিন্তু নিউজ চ্যানেলগুলো যখন আসলো, নিউজ চ্যানেলগুলো এসে কিন্তু রাতারাতি কিন্তু বাংলাদেশে একটা বিপ্লবই ঘটালো। আপনি কিন্তু ভারতের মতো বিবিসি পর্যন্ত চিন্তা করতে পারে না যে 20 মিনিটের একটা নিউজ, অথচ বাংলাদেশের কিন্তু প্রত্যেকটা নিউজ চ্যানেলের বুলেটিনে 20 মিনিটের নিউজ থাকে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, এবং এইটার পেছনে দিলু খন্দকারের একটা বড় ভূমিকা ছিল। দেশ টিভি প্রথম মানে এই ধরনের একটা স্পোর্টস, তবে আমার জানা মতে যে বাংলাদেশের সুচি ভাই যে উনি এটার প্রথম চিন্তা করেছিল যে 10 মিনিটের একটা স্পোর্টস করবে, পরবর্তীতে পারেননি, বা পরবর্তীতে হয়তো তার টেলিভিশনে করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল তাদের মতো লোকগুলোর সাথে কাজ করতে, এবং বর্তমানে এই মুহূর্তে নিউজ চ্যানেলগুলো যেভাবে কাজ করছে, সেই জায়গাগুলোতে যদি আমরা কোঅপ করতে না পারি, আগামী দিনে আরও সমস্যা হবে। মামুন যেটা বললো যে আমরা হয়তো দক্ষ মানব সম্পদ ঠিক সেভাবে পাচ্ছি না, উৎপলদা বললো যে প্রযুক্তির ব্যাপার, এখন আমরা 2.5 মানে 3G বলা যায়, এরপরে আসবে 4G, রাইট? সেই যুগে গিয়ে আপনি কি দেখবেন? মোবাইল টিভি আর অনলাইন, এর বাইরে কিন্তু থাকবে না। সুতরাং মোবাইল টিভি এবং অনলাইনের সেই যুগে আপনি এখন আমাদের যারা টেলিভিশনে কেউ স্টেশনে এসে শিখছে, কেউ শিখছে না, আগামী দিনে যে প্রজন্ম আসবে তাকে একদম পরিপূর্ণভাবে শিখে আসতে হবে, আদারওয়াইজ সে কিন্তু এই টেলিভিশনের সাথে এই যুগের সাথে পাল্লা দিতে পারবে না, যদি দক্ষ টেলিভিশন সাংবাদিকতা আপনি করতে চান। রাইট। টিটু ভাই, আপনার কাছে যেটা জানার, যে আপনি একটু যদি মানে সমালোচকের দৃষ্টি জানতে চাই, সেটা হচ্ছে যে এই সময়টা আপনি চলে যাওয়ার পরে নিঃসন্দেহে একটা বিপ্লব হয়েছে, অনেক ছেলেপেলে কাজ করছে, নতুন জেনারেশন আসছে, নতুন মিডিয়া সেট আপ হচ্ছে, স্পোর্টসের একটা আলাদা শক্ত উইং সবাই করতে চায়, অনেক নতুনরা অপরচুনিটি পাচ্ছে। মামুন ভাই যেটা বললেন যে কোয়ালিটি কাজ বা চোখে পড়ার মতো কাজ খুব বেশি চোখে পড়ছে না, এটার একটা বড় কারণ হচ্ছে যে আপনাদের মতো যারা মেন্টর ছিলেন কিংবা যারা খুব কাছ থেকে শিখিয়েছেন, গ্রুমিং করেছেন, সেটা নিশ্চয়ই তারা পাচ্ছেন। এটা একটা বড় ক্রাইসিসের জায়গা আছে। এর বাইরে আর কোন কোন জায়গায় আপনার মনে হয়েছে একটা বড় শূন্যতা রয়ে গেছে? আমি এর ভেতরেই আগে থাকছি। মামুনের, আমাদের মোস্তফা মামুনের কথা প্রসঙ্গে আপনি যেটা বললেন, এই জায়গাটা হচ্ছে যে আমার কাছে যেটা বাইরে থেকে দেখে মনে হয়েছে, এবং এখানে যখন দেশে আসি আমার
মিডিয়ার লোকদের সঙ্গে উঠা বসা করি, আমি একটা জিনিস ফিল করি যে সেটা হচ্ছে যে ঠিক খেলাধুলাকে পুরোপুরি ভালোবেসে এই প্রফেশনে আসছে না এমন তরুণরাই বোধহয় বেশি। এটাকে চাকরি হিসেবে নিচ্ছেন তারা, তাতে দোষের কিছু নাই। এই প্রফেশনাল ওয়ার্ল্ডে আপনি এটা হতেই পারে, কিন্তু এটি আসলে আমার কাছে একটি মানে বেদনার জায়গা। সেটি হচ্ছে যে স্পোর্টস হচ্ছে আসলে একটি ইটস এ কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট। আপনি এটাকে বুঝতে হবে, ভালোবাসতে হবে, নাহলে এখানে আসবেন কেন? এটা একটা জায়গা হচ্ছে। আর একটা জায়গা হচ্ছে যে কমিটমেন্টের জায়গা, যেখানে আমাদের মধ্যে একটা কমিটমেন্ট কাজ করতো যে আমি এই জায়গাটায় আমার লেখাকে নিয়ে যাব, আমার বলাটা এই চাই, আমি এই জায়গাটা পৌঁছতে চাই, এই জায়গাটা একটু কম হচ্ছে, ঠিক কাজ হয়ে যাচ্ছে, চাকরি হয়ে যাচ্ছে এই পর্যন্তই, এর বেশি এগোচ্ছে না অনেক ক্ষেত্রে। না না রাকিব, আগে যে তুমি যখন একটা রিপোর্ট করতা তুমি দেখতে যে আদার্স 5 টেলিভিশন কি করলো, আমি ভালো করলাম না খারাপ করলাম। এখন কিন্তু সেই কোয়ান্টিটির যুগে কিন্তু সেই সুযোগটা তুমি এখন আর হচ্ছে না। এর কারণ হচ্ছে একটাই, আগে কিন্তু এই আমাদের সাথে উৎপলদা বা টিটু ভাইদের সাথে এমনি কোনো কাজ ছাড়াও স্টেডিয়ামে দেখা হতো খেলা দেখতে গেলাম, যে আমরা খেলা দেখছি, খেলা দেখছি, গুনছি, ঘাস ছিঁড়ে খাচ্ছি, মানে স্টেডিয়ামের ঘাসের গন্ধটা নিচ্ছি। এটা এক প্রকার ভালোবাসা থেকে আমাদের এই পেশায় আসা। যতক্ষণ না পর্যন্ত একজন ক্রীড়া সাংবাদিক ক্রিকেট বলো ফুটবল বলো তার প্রতি তার ভালোবাসাটা না থাকবে, ততদিন পর্যন্ত তুমি ওই পেশা নিয়ে ভালো কিছু করতে চাইলেও পারবে না। তুমি যদি দক্ষ কিছু হতে চাও তাহলে তোমার একদম ভিতরে ঢুকতে হবে। যে কারণে তুমি দেখবে যে ইন ডেপথ যে লেখাটা, মানে আমাদের রিপোর্টিং যেটা, সেটা আমাদের টেলিভিশনের কিছু ঘাটতি আছে। আমি যেটা বললাম যে কেউ এসে শিখছে, যদি ভালো কিছু করতে হয় তাহলে তাদেরকে পরিপূর্ণভাবে শিখে আসতে হবে। যে জায়গাটা আমার কাছে মনে হয় যে প্রিন্ট মিডিয়ার লোকজন আমাদের থেকে একটু এগিয়ে, কারণ তারা অনেকটা বেশি পরিশ্রমী। ওই জায়গাটায় আমরা একটা সহজ প্ল্যাটফর্ম পেয়ে গেছি, যে কারণে অনেক কিছু করছি। কিন্তু আমাদেরকে আগামী দিনগুলোতে কষ্টটা অনেক বেশি। আমি আগে বললাম যে কোঅপ করতে হলে আমাদেরকে রিপোর্টিং করতে হবে, আমাদেরকে প্রডিউসিংও শিখতে হবে, সব কিছু করতে হবে, আদারওয়াইজ এই পেশা টিকে থাকা সম্ভব না। সুব্রতা, এই নিউ জেনারেশন যেটা সমস্যা হচ্ছে যে পত্রিকার পেজ ভরতে হবে, নতুন পত্রিকা কিংবা যেই জায়গায় শূন্যতা তৈরি হয় সেখানে নতুন একটা ইলেকট্রনিক মিডিয়া তাদের একটা বড় স্পেস দেওয়া হয়, সেই স্পেসটাকে কমপ্লিট করতে হবে। এই জায়গায় এসে মানে বিং জার্নালিস্ট, ইথিক্স অফ জার্নালিজম, এই জায়গায় কি একটা মানে সাম্প্রতিক সময় বেশ কিছু ঘটনাই ঘটেছে, এইটাকে একটা বড় থ্রেট হচ্ছে কিনা ওভারঅল আমরা যাদেরকে নিয়ে কাজ করি তারা কি একটু থ্রেটের মধ্যে, বা আমাদের আস্থা অনাস্থার জায়গায় কি একটা বড়? এটা আমি বলবো যে মানে যুগের কুফল, মানে এক অর্থে যুগের দাবি বলে ফেলছিলাম, যুগের দাবি হয়তো না এটা। যেটা হয় যে যখন কম্পিটিশনটা একটু অসুস্থ পর্যায়ে চলে যায়, কম্পিটিশনটা যত হেলদি থাকে ঠিক আছে। এখন আরেকটা জিনিস হইতে পারে যে ডিফারেন্ট কিছু করার চিন্তা, সে ডিফারেন্ট কিছু যদি আপনি করতে যান আপনি ওভারনাইট কিন্তু হয় না। টিটু ভাই সেদিন অন্য একটা প্রসঙ্গে বলছিলেন যে কোনো কিছুই কিন্তু একদিনে হয়নি। এই যত কথা আমরা আলাপ করছি এটাও কিন্তু অনেক বছর লেগেছে এটা এস্টাবলিশ হইতে বা করতে। বা আমরা যখন 91, 92 আজকের কাজ ভোরের কাজ এত গর্ব করছি, অনেক লেখা পড়লে তো আমি একটু লজ্জাই পাই। মানে আমার এখানে হয়তো মাত্র কাজ করতে এসছে একটা ছেলে, তার যে লেখাটা আমি খুব বিরক্ত হচ্ছে, তখন আমি চিন্তা করে দেখি আমার ক্যারিয়ারের 1 বছরের মাথায় হয়তো আমি এরকম লিখতে পারতাম না। তবে আবার এইটাও সত্যি যে সময় অনেক চেঞ্জ হয়েছে। আমার জানার বলতে স্পোর্টসটার পড়া, একটু ক্রিকেটের পড়া, কোনো খেলা দেখার সুযোগ নেই, কমেন্ট্রি শোনা, ওদের জন্য অবারিত সুযোগ এখন। কাজেই তাদেরকে আমি বেটার প্রিপেয়ার্ড আশা করব, তাদেরকে আমি অনেক স্মার্টার আশা করব। আমি প্রথম ভিসিআর দেখেছি বোধহয় 1980 সালে। আমরা তো মানে টেলিভিশন ওইভাবে ঘরে ঘরে টেলিভিশন ছিল না। তো সব মিলিয়ে হয়তো আমি মনে করি যে ওই চমকটা, যেটা মামুন বললো যে চমকটা, ওই আরেকটা সমস্যা হয়েছে আমার যেটা মনে হয় যে ওই যে যেটা সুবিধা এবং ওইটাও সুবিধা, যে এখন তো যে জাস্ট ওয়ান ক্লিক এওয়ে, আপনি জানেন যে ক্লিক করলে সব পেয়ে যাচ্ছেন। তো একটা জিনিস হচ্ছে, একটা বিষয় নিয়ে এটা আমার একজন কলিগ আছেন সাজ্জাদ শরীফ, আমাদের ম্যানেজিং এডিটর, উনি খুব ভালো একটা কথা বলেন যে 70 পৃষ্ঠা পড়ে যদি কেউ একটা লেখা লেখে আর 7 পৃষ্ঠা পড়ে লেখা লেখে, ওইটা পড়লে পরে বোঝা যায়। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাতে একটা প্রবলেম আছে। আর যেটা বললেন এইটা একটা খুব বড় একটা তর্কের জায়গায়, যে স্টিং অপারেশন হচ্ছে, হচ্ছে এটা ধরেন তেহেলকা ইন্ডিয়াতে শুরু করেছিল, ম্যাচ ফিক্সিংটা এক্সপোজ করেছে। এইটা একটা অনেক পুরনো তর্ক, যে এক অর্থে যে আপনি যদি অফ দ্য এখানে সাংবাদিকতা নীতিতে বলে অফ দ্য রেকর্ড কিছু বললে সেটা আমরা প্রকাশ করবো না, এটা সাংবাদিকতার নীতি, বিশ্বাসের জায়গা, নাহলে নেক্সটে। এবং বিশ্বাসের মধ্যে কিন্তু স্বার্থ আছে।
বিশ্বাসটা এই জন্য আমরা ভঙ্গ করতে চাই না, তারা তো নেক্সট ইয়ার বলবে না, অন্য কেউ বলবে না। আবার অন্য একটা তর্কের একটা দিক আছে যে আমি যদি ক্যামেরার আড়ালে বলতে পারি ফরওয়ার্ড টিটু একটা বাজে লোক, তো সেটা আমার ওন করতে সমস্যা কি? আমি তো বাজে লোক না, না এটা আমি উদাহরণ হিসেবে বলছি যে আমি যদি বলি যে টিটু ভাই খুব ভালো লোক, সামনে বলতে পারার সমস্যা কি? এটা ঠিক আছে, এবার ঠিক বলছেন, এবার ঠিক বলছেন। এই জিনিসটা একটা খুব ইন্টারেস্টিং তর্কের জায়গা। রাইট, আমি আপনার কথা শুনবো দুদুল ভাই। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আমরা। দর্শক আরেকটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। ক্রীড়া সাংবাদিকতার বিবর্তন, এই ট্যাগলাইনে দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আমাদের সঙ্গে আছেন তিন গুণী মানুষ, ফরহাদ টিটু, উৎপল শুভ্র এবং নাসিমুল হাসান। বিরতির ইথিক্স অফ জার্নালিজম, যেটা বললাম যে টেলিভিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ভারতের এক বিখ্যাত সাংবাদিক, তার নামটা মনে আসছে না, অনুরোধ না, সে মরার আগে বলে গেল যে জীবনে যা জানলাম তার 5%ও লিখতে পারেনি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কোনো কিছু সমস্যা হলে রুমি ভাইয়ের কাছে যেতাম। তিনি ক্রিকেট ফুটবল দুইটাই বুঝতেন এবং একটা কথা বলতেন যে সারাদিন যদি স্টেডিয়ামে হাঁটো 100টা নিউজ পাবা, কোনটা নিউজ আর কোনটা নিউজ না এটা তোমার বেছে নিতে হবে। উৎপল শুভ্রের একটা ঘটনা জানি, রশিদ তজিব তাকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছিল। সে সেটা গৌতমদার সাথে এমনি আলাপ করতে যাওয়ার ফলে বলেছিল তুমি এটা আজকে লিখো না। গৌতম দা স্টোরিটা লিখে হিট, না গৌতম দা না, এটা ছিল cricket.com এর অ্যাকশন হিট, কিন্তু সে এথিক্সের কারণে ওই লেখাটা লেখেনি। আপনি জায়গাটা দেখেন। আজকে আপনি যে প্রশ্নটা তুলেছেন, আমাদের এই মিডিয়ায় প্রবীণ এবং যারা নতুন যারা আসছে তারা কাজ করছে, কিন্তু তাদের যারা গাইড করবে সেই জায়গাটার বড্ড অভাব। টিটু ভাইয়ের মতো লোক নাই। আমি মনে করি যে দিলু খন্দকার এবং উৎপল শুভ্র এরা অনেক অংশে দায়ী। এই জেনারেশনটাকে যদি এরকম একটা গাইড করার একটা সুযোগ পেত, বা অভিভাবক যেটা বলে, আমাদের যে অভিভাবকটা নেই, এখন মাঠে সবাই যাচ্ছে, কে এর অভিভাবক? আমাদের একটা সমস্যা হলে আপনি বিচারটা কার কাছে দিবেন? এই গাইডলাইন্সটা নাই বলে আজকে অনেক কিছু ঘটছে যেটা টেলিভিশনের ভিতরে পড়ে না। রাইট, একটু টিটু ভাই, মানে সময়ের দাবি ইথিক্স নিয়ে না, সময়ের দাবি হচ্ছে ইজ देयर এনি চান্স টু ব্যাক? না, ইটস এ গুড কোয়েশ্চেন। এটা মনে খুব টাফ কোয়েশ্চেন। আসলে স্যাটারডে নাইটে এরকম কোয়েশ্চেন আশা করি না। যখন আমি কানাডা থেকে এসেছি, আমাদের এটা অন্য মুডে থাকি এই রাতটায়। তো তারপর আমার যদি ফার্স্ট লাভ স্পোর্টস হয়, তা আমার মনে হয় ভালো একটা স্যাটারডে নাইট গেছে। এখানে কোনো সিরিয়াস প্রশ্নের আসলে উত্তর দেওয়ার স্কোপ নাই। তো এটা নিয়ে আমি ভাববো, আর পরে যদি কোনো দিন আবার এই টক শোতে আসে আমি উত্তরটা দিব। তবে আমি খুব ভালো লাগতো আমার কাছে যদি এখন ক্রীড়া সাংবাদিকতাটা যে জায়গায় গেছে এখানে আসতে পারলে, এবং দদুল এইমাত্র মেনশন করলো যে কিছু কিছু জায়গায় এথিক্সের জায়গা, শুভ্র মেনশন করলো যে কিছু কিছু জায়গায় আমাদের কাজ করার আসলে জায়গা আছে, যে আমরা আসলে স্যাটিসফাইড না। তো ডেফিনেটলি আমার খুব ইচ্ছা যে আমি যদি কখনো আবার ফিরতে পারি, এই কাজে ঢুকতে পারি, ওই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করব তাদের সঙ্গে থেকে। শুভ্রতা, দুদুল ভাই যেটা বলেছেন ওটা কিছুটা দায়, অ্যাট দ্য সেম টাইম বাস্তবতা হচ্ছে যে আসলে আপনাদের এত বেশি ব্যস্ত থাকতে হয়। আমি আমার জায়গা থেকে দায় মুক্ত, কারণ আমার সঙ্গে এই পর্যন্ত প্রায় 65 না 70 জন সাংবাদিক কাজ করেছে। আমি যদি 60-65 সাংবাদিককে গাইড করতে পারি, একটা লাইফ টাইমের জন্য মোর দেন এনাফ। আমার সঙ্গে প্রচুর ছেলে কাজ করেছে। সেটা ঠিক যে আমি যদি বলি যে টিটু ভাইয়ের একটা গুণ আমি নিতে চাই, সেই গুণটা হলো টিটু ভাই নতুনদের যেভাবে উৎসাহিত করতেন। এবং আমি খুলনা থেকে লিখি, মফস্বলের ছেলে, ঢাকায় প্রথম আসছি, কোনো দরকার ছিল না। উনি আমাকে পূর্ণিমাতে নিয়ে গেছেন, আথার ভাইয়ের সঙ্গে আলাপ করে দিয়েছেন, ক্রীড়া জগতে নিয়ে সালমা আপার সঙ্গে আলাপ করে দিয়েছেন। মানে এই যে উৎসাহটা, আমি কিন্তু মনে প্রাণে সবার ভালো চাই, এবং একটা নতুন একটা ছেলে যদি ভালো লেখে আমি এত খুশি হই। কারণ আমি কিন্তু খুব বাজে পাঠক বলতে কি আমার সব কিছু পড়ার অভ্যাস। মানে একটু শুভ্র আসলে একটু ট্যালেন্ট হান্টিংও এখানে ব্যাপার আছে। কারণ আমি যদি কোনো কারণে তখন শুভ্রকে না পেতাম, আসলে এই ট্যালেন্টটাও হয়তো এইদিকে আসতো না। সত্যি কথা যেটা, যে আমার কাছে প্রথম দিনই মনে হয়েছে একটা উৎপল শুভ্র দরকার এখানে, আমাদের অমিত সম্ভাবনা ওর মধ্যে। তো এই ব্যাপারগুলো এখন কি ততটা হয় যে ঠিক? আমার যেটা হয় যে আমার যেহেতু এই প্রফেশনে আমি আছি, ধরেন আমার বিভাগ বারবার ভেঙেছে, ছেলেরা চলে গেছে, নতুন ছেলে নিতে হয়েছে, ওইটা করতে গিয়ে হয়তো প্রফেশনালি আমাকে ওই ট্যালেন্ট ন্যাচারালি খুঁজতে হয়। কিন্তু এর বাইরে যে সর্বজনীন এটার একটা বড় কারণ হচ্ছে যে
টিটো ভাই আমরা যখন শুরু করেছিলাম তখন হচ্ছে কি আমাদের পত্রিকাটা যেহেতু রাত 2টা 2:30 3টার সময় আমরা বিকেল সন্ধ্যা 8টা কিন্তু স্টেডিয়ামে কাটাতাম এবং পুরাটাই ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম কেন্দ্রিক, মিরপুর ছিল না। তো তখন তো আমাদের একটা ইন্টারাকশন হতো যে সেইখানে কিন্তু একটা দেয়া নেয়া বোঝার ব্যাপার ছিল। এখন ওই সুযোগটা কমে গেছে। আপনি যদি বঙ্গবন্ধু স্টেডিয়ামে যান বা মিরপুরে যান, ইনফ্যাক্ট আপনি অফিসে কোনো কাজ করতে পারবেন না, রাস্তায় পত্রিকা যেটা। আরেকটা জিনিস আমার দুদিন ভাই আমরা বোধহয় আরেকটা সময় এটা নিয়ে আলোচনা 10 সেকেন্ড একটু বলতে চাই। আরেকটা জিনিস খুব দুঃখ লাগে, আমরা যে আমাদের প্রতিবেশী দেশগুলোতে দেখি যারা টেস্ট কভার করে তার বয়স অনেক বড়, অনেক অনেক জ্ঞানী হওয়ার পরে টেস্টে যায়, কিন্তু আমাদের এখানে মানে টেলিভিশনের কল্যাণে দেখা যায় যে টেস্ট যারা কভার করে টেস্টের হয়তো অনেক কিছুই তাদের মধ্যে নেই। নিশ্চয়ই এই অপূর্ণতাগুলো আস্তে আস্তে ঘুচে যাবে এবং নিশ্চয়ই আপনাদের আরো বেশি ভূমিকা রাখা দরকার বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক উন্নয়নে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।